স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, সাথে আছে মুজাহিদুল ইসলাম এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। স্কুল বন্ধে হাইকোর্ট ও মন্ত্রণালয়ের নির্দেশনা নিয়ে ধোঁয়াশা, অধিকাংশ স্কুল বন্ধ, কিছু স্থানে মাধ্যমিকে ক্লাস। শনিবার রাজধানী সহ সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে সিলেট ও চট্টগ্রামে কালবৈশাখীর আশঙ্কা। হৃদরোগ হাসপাতালের 7টি অপারেশন থিয়েটারের 6টি বন্ধ, টানা 3 দিন পর একটিতে অস্ত্রোপচার শুরু। ক্যাসিনো কাণ্ডে দণ্ডিত জিকে শামীমের জামিন নিয়ে ফের প্রতারণা, আইনজীবী নিখিলের ওপরে নিষেধাজ্ঞা। এবং শ্রমিক মুক্তির দাবিতে চট্টগ্রাম থেকে রাঙামাটি খাগড়াছড়ি রুটে হঠাৎ পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে পুরো খবর। হাইকোর্টের নির্দেশ না মেনেই বরিশাল, জামালপুর সহ কয়েকটি জেলায় মাধ্যমিক বিদ্যালয় খোলা রেখেছে কর্তৃপক্ষ। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মেনে স্কুল খোলা রাখার দাবি তাদের। সকালে জামালপুরের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীরা উপস্থিত হয়। তীব্র গরম আর লোডশেডিং এর কারণে দুর্ভোগ পোহাতে হয় তাদের। দুপুরের রোদে বাড়ি ফেরার সময় ভোগান্তি বাড়ে। বরিশালেও মন্ত্রণালয়ের নির্দেশে বিভিন্ন বিদ্যালয় খোলা ছিল, তবে বেশিরভাগ প্রতিষ্ঠানেই বেলা 11টার আগে ছুটি দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকলেও খোলা ছিল মাধ্যমিক বিদ্যালয়। তীব্র গরমে ক্লাস বন্ধ রাখার দাবি জানায় শিক্ষার্থীরা। গরমে আমাদের অনেক সমস্যা হচ্ছে, আর এর মধ্যে কারেন্ট চলে যাচ্ছে, পড়ালেখা করতে খুব অসুবিধা হচ্ছে। বন্ধ দিলে ভালো হয়, আর এই গরমে অনেক কষ্ট স্কুল করতে। শিক্ষার্থীদের কিছু সমস্যা হচ্ছে, আর উপস্থিতি তুলনামূলকভাবে একটু কম, বিশেষ করে লেজারের পর আমাদের ছাত্রছাত্রীগুলো ধরে রাখাটা খুব কষ্ট হচ্ছে। এ নিয়ে আরও জানাতে সচিবালয় ও হাইকোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ে কি আপিলে যাচ্ছে কিনা, এই বিষয়ে নানা গুঞ্জন চলছে, আপনার কাছে কি তথ্য রয়েছে? আমি কিছুক্ষণ আগে শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলে এসেছি সেখানকার শীর্ষ কর্মকর্তাদের সাথে। তারা আমাকে যেটি জানিয়েছেন যে হাইকোর্টের যে নির্দেশ, সেই কপি, হাইকোর্টের আদেশের কপি এখনো শিক্ষা মন্ত্রণালয়ে আসেনি। তো শিক্ষা মন্ত্রণালয় হাইকোর্টের আদেশ পেলে পরবর্তীতে তারা আসলে আপিল করবে কি করবে না সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। তো প্রশ্ন হতে পারে, তাহলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কেন স্কুল বন্ধ করলো? তো আমি প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সাথে গতকালই কথা বলেছিলাম, যখন তিনি সিদ্ধান্ত দিয়েছেন তিনিও বলেছিলেন যে হাইকোর্টের আদেশ তাদের কাছে আসেনি, কিন্তু নির্বাহী আদেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখা হয়েছে, শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি। আর এই শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকালই 21টি জেলায় স্কুল খোলা রাখার কথা। তারা কিন্তু এই যে হাইকোর্টের যে আদেশ, তার আগেই তারা এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞদের সাথে কথা বলে। তো যে জেলাগুলোতে ক্লাস চলছে এবং সেই জেলাগুলোতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনেই তারা ক্লাস করছে। তো শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে একটি কথাই বলা হচ্ছে, হাইকোর্টের আদেশের কপি আসার পরে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে, আপিল করবে কি করবে না, অথবা এই সে হাইকোর্টের আদেশ অনুযায়ী সিদ্ধান্ত নেয়ার কথা তারা বলেছে যে আদেশ পাওয়ার পরে। আর যে জেলাগুলোতে এখন পর্যন্ত ক্লাস হচ্ছে, যে জেলাগুলোতে এই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ক্লাস বন্ধ রয়েছে, সেগুলো হচ্ছে ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলা এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আজকের বন্ধ রয়েছে। সেই সঙ্গে খুলনা ও রাজশাহী বিভাগের যতগুলো জেলায় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে বন্ধ রয়েছে। তো শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ধাপে ধাপে অথবা জেলা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার পক্ষে যে যুক্তি, সেটি হচ্ছে
যে নতুন শিক্ষাক্রম এই বছর থেকে পুরোদমে চালু হয়েছে এবং এই নতুন শিক্ষাক্রমে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে শ্রেণীভিত্তিক মূল্যায়নের উপরে। আর স্কুল যদি বন্ধ থাকে তাহলে এই শ্রেণীভিত্তিক মূল্যায়ন আসলে সম্ভব নয়, কারণ জানুয়ারি মাসে আমাদের নির্দিষ্ট সময়ে বই বিদ্যালয়গুলোতে পৌঁছায়নি, এর ফলে জানুয়ারি মাসে ঠিকমতো ক্লাস নেওয়া সম্ভব হয়নি। সেই সঙ্গে রোজা এবং ঈদের কারণে 1 মাসের বেশি সময় স্কুল বন্ধ ছিল, এরপরে এই তাপদাহের কারণে আরো 1 সপ্তাহ বন্ধ দেওয়া হয়েছিল। এরপর শিক্ষা মন্ত্রণালয় যেটি বলছে যে তারা যেটি চাচ্ছে যে জেলার তাপমাত্রা 40 ডিগ্রির উপরে যাবে অথবা 40 ডিগ্রি হবে সেই জেলাগুলোতে তারা বিদ্যালয় বন্ধ রাখার জন্য। জি নূর আলম, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা একটু হাইকোর্টের থেকে, সেখানে আছেন সহকর্মী জাহিদুল বাশার, তার কাছ থেকে আরো তথ্য জানবো। জাহিদুল বাশার, এই হাইকোর্ট থেকে নতুন কোনো নির্দেশনা আছে কিনা এবং আপিল নিয়ে আসলে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে কি বলছে বিস্তারিত জানাবেন। দেখুন, আমি ঠিক মাত্র 4-5 মিনিট আগে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে এসেছি। শুধু অ্যাটর্নি জেনারেল অফিস না, এই গতকালকে যে আদালত থেকে বিচারপতি কামরুল কাদেরের যে বেঞ্চ থেকে এই আদেশটি আসে যে বৃহস্পতিবার পর্যন্ত তীব্র দাবদাহের কারণে স্কুল এবং প্রাইমারি স্কুল এবং হাই স্কুল এবং সমমানের মাদ্রাসা বন্ধ রাখার যে আদেশটা ছিল, সেই কোর্টের যিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান, তার সাথেও আমি কথা বলেছি। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আপিল করবে কিনা শিক্ষা মন্ত্রণালয় সে ধরনের কোনো তথ্য এখনো তাদের কাছে নেই, অর্থাৎ তাদের সাথে এখনো সেরকম কোনো যোগাযোগ হয়নি। আর যেহেতু আপিলটি শিক্ষা মন্ত্রণালয় করবে, তবে সেখান থেকে সহকর্মী নুরে আলম পিন্টু যেমন জানাচ্ছিলেন যে এখনো তারা হাইকোর্টের আদেশ পাননি, সুতরাং তারাও সিদ্ধান্ত নেয়নি। তো যারা আপিল করবে যে পক্ষ থেকে, সেই পক্ষই যেহেতু এখনো সিদ্ধান্ত হয়নি, সুতরাং এখানে রাষ্ট্রপক্ষের কাছে এখনো আপিল করার কোনো ধরনের তথ্য তাদের কাছে নেই। একইভাবে আমি বিষয়টিকে আরও জানার জন্য গিয়েছিলাম, যেহেতু আপিল করা হবে জাজিন চেম্বার আদালতে, সেখানে বেঞ্চ অফিসারের সাথে আমার কথা হচ্ছে, এ ধরনের কোনো তথ্য এখনো তাদের কাছে নেই। তো সব মিলিয়ে একটা বিষয় একটু বলা যায় যে এখান থেকে কিন্তু ঠিক এরকম একটি ধোঁয়াশা তৈরি হয়েছিল স্কুল খোলা রাখার জন্য। হাইকোর্ট একটি আদেশ দিয়েছিল স্কুল বন্ধ রাখার জন্য, পরবর্তীতে আবার আপিলে যায়, সেখানে ধোঁয়াশা তৈরি হয়েছিল যে আসলে খোলা থাকছে না বন্ধ হচ্ছে। ঠিক একই রকম পরিস্থিতি কিন্তু আজকেও তৈরি হলো। আজকে আসলে হাইকোর্টের আদেশে অনেকে বন্ধ রেখেছেন, আবার শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে অনেক জেলায় স্কুল খোলা রয়েছে। দেখুন, এখানে আইনজীবীদের সাথে কথা বলছিলাম, তারা যেমনটা বলছিলেন যে মূলত বৃহস্পতিবার পর্যন্ত তো স্কুল খোলা এবং স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট, সুতরাং আজকে বুধবার, আজকে অনেকেই বন্ধ রেখেছে, আবার কেউ খোলা রেখেছে। এই ধোঁয়াশার মধ্যে আছে আগামীকালকে 1 মে, সুতরাং সরকারি বন্ধ রয়েছে, আর তারপরের দিন আদালতের নিজস্ব বন্ধ, সুতরাং সুযোগ নেই। সুতরাং বৃহস্পতিবার পর্যন্ত এমনিতে আপিল করার আর সুযোগ থাকছে না, যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য পাইনি। তো সব মিলিয়ে এটা বলা যায় আদালত অঙ্গন থেকে যে শিক্ষা মন্ত্রণালয় আপিলে যাচ্ছে কিনা এই ধরনের তথ্য এখান নেই। আগামী শনিবার থেকে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি শুরু হতে পারে। এর আগে বৃহস্পতিবার থেকে সিলেট ও চট্টগ্রামে বৃষ্টি এবং কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামীকালও কিছু কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ থাকবে। এতে আবারও জারি করা হতে পারে হিট অ্যালার্ট। গ্রীষ্মের শুরু থেকে টানা তাপপ্রবাহের কবলে ঢাকা সহ সারা দেশ। প্রতিদিনই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। প্রখর রোদে তীব্রতা বাড়ছে গরমের। ঘরে বাইরে হাঁসফাঁস অবস্থা। তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। এইবার যে গরম, এরকম গরম আমার জীবনে আর কোনোদিন দেখিনি। পেটের দায় রাস্তায় নামতে হয়, না নামলা কোনো উপায় নাই বাবা, ছেলের সন্তান নাই, অন কি করুন বাবা, কর্ম করিয়া তো খাইতে যতদিন বাঁচি আছি। পানি খাওয়াতে হয়, জুস খাই, বিভিন্ন ধরনের জিনিস খাওয়াতে তো তাপটা বেশি, বাচ্চার স্বাস্থ্যের জন্য খুব হচ্ছে, ওর ঠান্ডা লেগে যাচ্ছে ঘেমে। তবে মে মাসের প্রথম সপ্তাহ থেকে কিছুটা স্বস্তির আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। ঢাকা, রাজশাহী, চুয়াডাঙ্গা সহ সারা দেশেই আগামী শনিবার থেকে 4-5 দিন ভারী বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সিলেট ও চট্টগ্রামে হতে পারে কালবৈশাখী। খুলনা এবং রাজশাহীতে হিটওয়েভটা আছে, সেটা পুরোপুরি কমতে আমাদের 4 থেকে 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখন যদি ভালো মানের একটা বৃষ্টি আমরা পাই, তা আমরা ধারণা করছি যে ওই জায়গার হিটওয়েভটা কমে আসলে সারা দেশে তাপমাত্রা অটোমেটিক কিছুটা কমে আসবে। কারণ কি, আমাদের পশ্চিমা লু হাওয়া যেটা বলি, সেটার প্রভাবে আমাদের খুলনা এবং রাজশাহীর তাপমাত্রাটা বেশি আসে। এর প্রভাবটা পড়ে ঢাকা এবং বরিশালের উপরে। তো ওই সাইডে যখন তাপমাত্রা পুরোপুরি কমে আসবে, আমরা ধারণা করি যে সারা দেশে তাপমাত্রা অনেকটা কমে আসবে। মে মাসের মাঝামাঝি থেকে আবারও তাপপ্রবাহের কবলে পড়তে পারে দেশের বেশিরভাগ জেলা, বলছেন আবহাওয়াবিদরা। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
তাপপ্রবাহ নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর এবং রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, আপনি সকাল থেকেই সেখানে রয়েছেন এবং আমাদেরকে কিন্তু দফায় দফায় বিভিন্ন তথ্য জানাচ্ছিলেন। সর্বশেষ জানতে চাইবো যে কোন দেশের কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এখন অবধি, এবং এই মুহূর্তে রাজধানীর তাপমাত্রার ব্যাপারে কি পূর্বাভাস রয়েছে? রাজধানীর তাপমাত্রা 40 ডিগ্রির উপরে রয়েছে এই মুহূর্তে। এছাড়া চুয়াডাঙ্গায় 43-এর কাছাকাছি এবং পাবনা, রাজশাহী এবং কুষ্টিয়া অঞ্চলেও 42-এর উপরে রয়েছে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। একটি বিষয় যে আপনি জানেন যে এপ্রিলের 1 তারিখ থেকেই এই তাপপ্রবাহ শুরু হয় এবং 19 তারিখ থেকে কয়েক দফায় কিন্তু আবহাওয়া অফিস এই হিট অ্যালার্ট যেটা অর্থাৎ তীব্র তাপপ্রবাহ ঘোষণা করে এবং সবশেষ 28 এপ্রিল যে পঞ্চমবারের মতো তীব্র তাপপ্রবাহ ঘোষণা করে সেইটি আগামীকাল সকাল 9টা শেষ হয়ে যাচ্ছে এবং তারপরে 10:30টায় কিন্তু আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা একটি ব্রিফিং করবেন এবং সেখানে জানানো হবে যে পরবর্তীতে কোন কোন জেলা এই হিসাবে তারা জানিয়েছেন যে কোনো নির্দিষ্ট জেলা বা কোনো নির্দিষ্ট বিভাগ এই হিট অ্যালার্টের আওতায় আসতে পারে। এছাড়া পূর্বাভাস অনুযায়ী আগে থেকেই কিন্তু বলা হয়েছে যে সিলেট এবং চট্টগ্রামে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই বৃষ্টিটি যদি অধিক মাত্রার বৃষ্টি হয় অর্থাৎ মেঘপুঞ্জ যদি প্রচণ্ড আকারে ঘনীভূত হয় এবং দফায় দফায় যদি কয়েকদিন বৃষ্টিটা হয়, এই বৃষ্টির প্রভাবটা এই ঢাকা এবং বরিশাল অঞ্চল সহ এই অঞ্চলে জুড়ে পড়বে, অর্থাৎ তাপমাত্রা কিছুটা কমে যাবে। আর রাজশাহী, রংপুর বা দিনাজপুর অঞ্চলের যে তাপপ্রবাহ রয়েছে সেটি কিন্তু 2 তারিখে যেহেতু সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলছেন, অর্থাৎ 4 তারিখের পরে সেই সব অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কালবৈশাখীর কথা বলা হয়েছে, কালবৈশাখী যদি রাজশাহী বা খুলনা অঞ্চল দিয়ে কালবৈশাখীর প্রকোপটা দেখা যায় তাহলে কিন্তু ওই অঞ্চলের তাপমাত্রাও কিছুটা কমবে। অর্থাৎ আবহাওয়া অফিস বলছে যে 4 তারিখের পর থেকে 9 বা 10 তারিখে বাংলাদেশে একটি স্থিতিশীল অবস্থা বা স্বস্তি দেখা যেতে পারে, যদিও 10 তারিখের পরে আবার তাপপ্রবাহটা বাড়তে পারে বলে তারা শঙ্কা প্রকাশ করেছে। আরেকটি জিনিস তারা কিন্তু বারবারই বলছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু আবারও সারা দেশব্যাপী এই হিট অ্যালার্ট বা তীব্র তাপপ্রবাহ থাকবে এবং আগামীকাল 10:30টার সময় তারা একটি ঘোষণা দিবে যে কোন কোন এলাকায় হিট অ্যালার্টটা তারা ঘোষণা করবেন। আরেকটি জিনিস এখানে বলা হচ্ছে যে এই অনেক জেলাতেই তাপপ্রবাহের রেকর্ড ভেঙেছে, কোনো কোনো জেলা 30 বছরের, কোনো জায়গায় 20 বছরের রেকর্ডটা ভেঙেছে। তারা বলছেন যে মে মাসেও কিন্তু এরকম কিছু ঘোষণা আসতে পারে বা রেকর্ড ভাঙতে পারে, এইরকমই আভাস আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে। বুদ্ধদেব, আপনি সাথেই থাকুন। আমরা এই মুহূর্তে যাব রাজশাহীতে। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, যতটুকু আমরা জানতে পেরেছি যে রাজশাহীতে তাপমাত্রা 42 ডিগ্রির ওপরে, সেক্ষেত্রে জীবনযাত্রা আসলে কতটা স্থবির সেখানে হয়ে পড়েছে, এবং শিক্ষা নগরী রাজশাহী, সেক্ষেত্রে আসলে এই যে বিদ্যালয় খুলে রাখার ক্ষেত্রে যে ধোঁয়াশা তৈরি হয়েছে সেরকম কোনো পরিস্থিতির মুখোমুখি কেমন দেখছেন রাজশাহীতে? দেখুন, রাজশাহীতে গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.6 ডিগ্রি সেলসিয়াস। এটি গতকাল 4টার আপডেট এবং আজকে দুপুর 2টার আবহাওয়া দপ্তর বলছে যে এখনই 42.5 ডিগ্রি সেলসিয়াস এবং এখনও কিন্তু সময় বাকি রয়েছে। অর্থাৎ আবহাওয়া দপ্তরের তথ্য মতে তাপমাত্রা বৃদ্ধির সর্বোচ্চ যায় কিন্তু দুপুর 3টে নাগাদ, অর্থাৎ রাজশাহীর তাপমাত্রা হয়তো আরও বৃদ্ধি পাবে এমনটি বলছিলেন আবহাওয়া দপ্তর। আর গেল কয়েকদিন থেকে তীব্র থেকে তীব্রতর যে তাপদাহ যাচ্ছে, এর ফলে জনজীবন যেমন বিপর্যস্ত হচ্ছে, সেই সাথে আপনি যেমনটি বলছিলেন যে স্কুল খোলার মতো যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল এতে কিন্তু অনেক শিক্ষার্থী এবং অভিভাবকরা বিশেষ করে এর বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন এবং তারা বারবারই বলছিলেন যে এই তীব্র তাপদাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা কোমলমতি শিক্ষার্থীরা যারা স্কুলে আসছেন তাদের এই বিষয়টি নিয়ে কিন্তু অভিভাবকরা অনেকটি বলছিলেন বিষয়গুলো নিয়ে। সেই সাথে এখানে
শিক্ষার্থীরা একটি কথা বলছিলেন বারবার যে যেহেতু এখনো আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলোই কিন্তু সেন্ট্রাল এসি ব্যবস্থা নেই, যার ফলে সেখানে যে ফ্যানগুলো রয়েছে ফ্যানগুলো অনেক ধীর গতিতে চলে। এই তীব্র তাপদাহে সেই ফ্যানগুলো দিয়ে আসলে সেই তাপদাহ থেকে উপশম হওয়ার কোনো উপায় নেই, যার ফলে এখনো আমরা দেখেছি যে এখন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে যে বিষয়গুলো রয়েছে তারা সকালের শিফটে আসলেও কিন্তু এখন দুপুর অর্থাৎ সকাল 10টার দিকে সূর্যের যে প্রখরতা থাকে এটি কিন্তু অসহনীয় একটি তাপমাত্রা থাকে। এখন এরপরে আমরা দেখেছি যে বেশ কিছু বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তারা অনলাইন ভিত্তিক তাদের শিক্ষা কার্যক্রমগুলো অব্যাহত রেখেছে। এছাড়া এখন পর্যন্ত আমরা যদি বলি যে শিক্ষানগরীর ক্ষেত্রে এখানে বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সেখানকার শিক্ষার্থীরা এবং শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বিষয়টি বলছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে এটি ঠিক আছে, কিন্তু যেহেতু করোনাকালীন সময়ে আমরা অনলাইন ভিত্তিক একটি শিক্ষা কার্যক্রম অব্যাহত ছিল, ঠিক এই সময় যখন তীব্র তাপদাহ অতিবাহিত হচ্ছে তখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না রেখে অনলাইন ভিত্তিক তাদের যে শিক্ষা কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রাখা যেতেই পারে। অপরদিকে বলা যেতে পারে যে এখন দুপুর 2টা কিছু পার হলেও রাজশাহী শহরে অর্থাৎ প্রধান সড়কগুলোতে জনশূন্য একটি অবস্থা দেখা যেতে পারে। এখন পুরো সড়কগুলোতে মানুষ নেই, শুধু মরীচিকার দখলে বলা যেতে পারে এক কথায় যদি বলে থাকি। তীব্র তাপদাহে অতিষ্ঠ হচ্ছে মানুষ, সেই সাথে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি দুপুর 1টা নাগাদ একজন রিক্সা চালক তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে কিন্তু মারা গেছেন, এমনটি আমরা রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সূত্র থেকে আমরা জানতে পেরেছি। তো এখন তীব্র তাপদাহ অতিবাহিত হচ্ছে মানুষ। মুস্তাফিজ, হিট স্ট্রোকের একটি সম্ভাবনা থাকছে, আপনি এবং বুদ্ধদেব দুজনেই বাইরে থেকে দায়িত্ব পালন করছেন, আপনারা অবশ্যই যথাযথ সতর্কতা মেনে দায়িত্ব পালন করবেন। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য। 7 দশকের সবচেয়ে উত্তপ্ত মাস পার করলো এপ্রিল। এ মাস জুড়ে একটানা দীর্ঘ তাপপ্রবাহ বিস্তার ছিল প্রায় সারা দেশে। এ সময় তাপমাত্রার পারদ উঠেছে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এপ্রিলে গড়ে 9টি কালবৈশাখী বা বজ্রঝড় হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র একটি। এতে তাপমাত্রা হয়ে ওঠে সহনীয়। 1 এপ্রিল থেকেই তাপে পুড়ছে দেশ। পুরো মাসে তাপমাত্রার পারদ উঠেছিল 34 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস। 22 তারিখের পর খুলনা বিভাগ হয়ে ওঠে সবচেয়ে উত্তপ্ত। চুয়াডাঙ্গা, যশোর, বাগেরহাটে প্রায় প্রতিদিনই তাপমাত্রা 40 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে 1992 এপ্রিলে টানা 30 দিন তাপপ্রবাহ বয়ে যায় রাজশাহী, নওগাঁ, কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গায়। তবে এবছর এপ্রিলে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহের বিস্তার ঘটে সারা দেশে। 76 বছরের মধ্যে এবারই প্রথম এপ্রিলে এতটা সময় জুড়ে তাপপ্রবাহ বয়েছে। তাই এবারের এপ্রিল গত 7 দশকের মধ্যে সবচেয়ে উত্তপ্ত মাস। একক মাস এপ্রিল হিসেবে গত 76 বছরের মধ্যে এটি সবচেয়ে দীর্ঘ ব্যক্তিকাল বিশিষ্ট তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বাংলাদেশে। এই বিদ্যমান তাপপ্রবাহ আমরা আশা করি 1 মে পর্যন্ত থাকবে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে এপ্রিলে গড়ে কালবৈশাখী হয় 9 দিন, অথচ এবছর এখন পর্যন্ত মাত্র একটি বড় ধরনের কালবৈশাখী ঝড় হয়েছে। 2023-এ 7টি, 2021-এ 8টি, 2014-তে 4টি, 2004-এ 1টি, 1999 ও 2009-এ 4টি এবং 1992-এর এপ্রিলে বজ্রঝড় হয় 5টি। বড় ধরনের একটি বজ্রঝড় তৈরি হয়েছে, আর 2 থেকে 3টি বজ্রঝড় তৈরি হয়েছে স্থানীয় পর্যায়ে সিলেট এবং চট্টগ্রামের রাঙামাটি এইসব অঞ্চলে। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া জুড়েই তাপমাত্রার আধিক্য বিরাজমান এবং এটি একটা উষ্ণ বলয় হিসেবে কাজ করে যাচ্ছে। মে মাসের শুরুতে কালবৈশাখীর বৃষ্টিতে কয়েকদিন আবহাওয়া কিছুটা নমনীয় থাকতে পারে, তবে মের মাঝামাঝি থেকে আবারও 2 থেকে 3টি তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় হৃদরোগ হাসপাতালের 7টি অপারেশন থিয়েটারের 6টি বন্ধ। টানা 3 দিন পর অস্ত্রোপচার শুরু হয়েছে একটিতে। বাকিগুলোতে সচল করতে কাজ চলছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। এছাড়া বন্ধ ছিল 6টি আইসিইউ ও এইচডিইউ এর সব এসি। সিসিইউ এর 3টি এসিও পড়েছিল অচল হয়ে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে অর্থ বরাদ্দের পর আজ সকালে কয়েকটি এসিও একটি অপারেশন থিয়েটার সচল হয়। গত 3 দিন অক্সিজেন সরবরাহের সংযোগের সমস্যা থাকায় বাকি 4টি অপারেশন থিয়েটারের কার্যক্রম ও এসি সমস্যা থাকায় 7টি থিয়েটার বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন রোগীরা। স্বাস্থ্যমন্ত্রী 24 ঘন্টার মধ্যে এসির সমস্যা সমাধানের নির্দেশ দেওয়ার পর শুরু হয় মেরামতের কাজ।
অপারেশন থিয়েটারের ভিতরে ভেন্টিলেটর চালাইতে হলে 3টা জিনিস লাগে, একটা হলো অক্সিজেন, একটা হলো ভ্যাকুয়াম, আর একটা হলো এয়ার প্লান্ট। এই এয়ার প্লান্টে আমার ডিস্টারবেন্স হয়েছিল অল অন এ সাডেন বৃহস্পতিবার, এবং ওই এয়ার প্লান্টে ডিস্টার্ব হওয়াতে আমরা ভেন্টিলেটর চলছিল না বিধায় আমরা 2 দিন অপারেশন করতে পারিনি। শনি রবি 2 দিনের মধ্যে আমরা সেরে ফেলেছিলাম, কিন্তু কালকে সোমবার দিন সকালে আবার দেখা গেল আবার কিছু ত্রুটি আছে, এই জন্য কালকেও আমরা ওটি করিনি। ক্যাসিনো কাণ্ডে সাজাপ্রাপ্ত জিকে শামীমের জামিন নিয়ে আবারও প্রতারণা, আর এর দায়ে তার আইনজীবী নিখিল কুমার সাহাকে মামলা পরিচালনায় 1 সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 8 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে কার্যতালিকা থেকে জিকে শামীমের জামিন আবেদনটি বাদ দিয়েছে আপিল বিভাগ। এর আগেও হাইকোর্টে জিকে শামীমের জামিন ঘিরে প্রতারণার অভিযোগ ওঠে। 2020 সালের মার্চে প্রতারণার আশ্রয় নিয়ে হাইকোর্ট থেকে জামিন পান বহিষ্কৃত যুবলীগ নেতা ও আলোচিত ঠিকাদার জিকে শামীম। পরে অনুসন্ধানে জানা যায় ওই ঘটনার মাসখানেক আগে করা জামিন আবেদনে পুরো নাম উল্লেখ করেননি তিনি। অব্যাহতি দেওয়ার 10 দিনের মধ্যেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে নিজ পদে ফিরলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্দেশে বহিষ্কারের চিঠি প্রত্যাহার করে তাকে সিনিয়র সহসভাপতি পদে বহাল রাখা হয়েছে। সোমবার ফোরাম থেকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে মাহবুব উদ্দিন খোকনকে এ বিষয়ে জানানো হয় সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সভাপতির দায়িত্ব গ্রহণ নিয়ে বিরোধের সূত্রপাত। নির্বাচনে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে মাহবুব উদ্দিন খোকনকে সভাপতির দায়িত্ব নিতে নিষেধ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কিন্তু সেই সিদ্ধান্ত না মেনে নির্বাচিত সভাপতি হিসেবে তিনি দায়িত্ব নেন। এর পরিপ্রেক্ষিতেই গত 20 এপ্রিল তাকে ফোরাম থেকে অব্যাহতি দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ফোরামের মহাসচিব কায়সার কামাল ও মাহবুব উদ্দিন খোকনের বিরোধ প্রকাশ্যে আসে। আই এম সরি ফর দ্যাট। আমি সরি বলেছি, তাদেরকে বলছি সরি ফর দ্যাট। আমার পর্যায়ে আসলে এত রিয়েক্ট করা উচিত হয়নি। আবার রিয়েকশন কারণটা তো আপনারা বুঝতেছেন যে আমার বিশ্বাসযোগ্যতা, দলের প্রতি বিশ্বাসযোগ্যতা, ইমানের প্রতি আঘাত করাতে মোটে ওভার রিয়েক্ট করছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ সন্ধ্যা 7টায় গণভবনে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে এই সভা। দলের উপদপ্তর সম্পাদক সাইম খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সভায় আওয়ামী লীগ প্রতিষ্ঠার 75 বছর পূর্তি উদযাপন সহ দলীয় নানা বিষয়ে আলোচনা হবে। উপজেলা নির্বাচন সামনে রেখে এই সভা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এতে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের উপস্থিতির জন্য অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চার শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি রুটে পরিবহন ধর্মঘট চলছে। সোমবার রাতে হঠাৎ ধর্মঘট ডাকে পরিবহন শ্রমিক ইউনিয়ন। বাস না পেয়ে সকাল থেকে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। শ্রমিকদের মুক্তি না দিলে ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা নেতাদের। ঈদের পর থেকে প্রায় বেকার রহিমা, কুলসুম ও সুফিয়া কাজের সন্ধানে রাউজানে যেতে অক্সিজেন বাস স্ট্যান্ডে যান মঙ্গলবার ভোরে। দীর্ঘ সময়ের পর তারা জানতে পারেন পরিবহন ধর্মঘট চলছে। হতাশ হয়ে দুর্দশার কথা তুলে ধরেন তারা। ঈদ গেছে পর্যন্ত কাজও করতে পারতেছি না, যাও আজকে এসেছি তাও গাড়ির জন্য যাইতে পারতেছি না। গড়িয়ে যাবো কাজে, কাজ করে 300 টাকা আনি ভাত খাই, আঙ্গো বেশি কষ্ট। হঠাৎ ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েন চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি রুটের হাজারো যাত্রী। বিকল্প পথে যেতে গিয়ে খরচ হয় কয়েক গুণ টাকা। সময় মতো গন্তব্যে পৌঁছানো নিয়ে পড়েন দুশ্চিন্তায়। আগে একটা গাড়িতে চলে যেতে পারতাম, এখান থেকে গড়ে চলে যেতে পারতাম 50 টাকা দিয়ে। এখন আমাদের 3টা গাড়ি 3 গুণ বাড়াবাড়ি গেছে, 150 টাকার উপরে পড়ে। সকাল থেকে ধর্মঘট চলতেছে, আমাদের সাধারণ পাবলিকের কষ্ট হইতেছে, কারণ মানুষ যাইতে পারতেছে না। কেউ জরুরি চাকরি আছে, কেউ ব্যবসা বাণিজ্য আছে, কাজ তো করতেছে না, যাইতে পারতেছে না। রোববার অক্সিজেন মোড়ে বিআরটিসি ও বেসরকারি পরিবহন শ্রমিকদের মধ্যে হাতাহাতি ঘটে। এ সময় পুলিশ 4 শ্রমিককে আটক করে। পরে তাদের অন্য মামলায় গ্রেফতার দেখালে ধর্মঘট ডাকে পরিবহন শ্রমিক ইউনিয়ন। আমাদেরকে একটা মামলা দিয়েছে 151 মামলা, ওই মামলাটা আমরা জামিন করছি। জামিন করার পর আরো 2টা মামলা দিয়ে দিয়েছে বিআরটিসি। যতক্ষণ আমাদের সাধারণ ড্রাইভারদেরকে আমাদেরকে ছাড়া না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অনির্দিষ্টকালের জন্য অবরোধ থাকবে। বাস চলাচল না করায় বিকল্প পথে সিএনজি ও মাইক্রোবাসে করে গন্তব্যে যেতে বাধ্য হন যাত্রীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা থাকছে। লক্ষ্যের চেয়ে দেশে নেট রিজার্ভ কম, IMF এর পর্যবেক্ষণ। 8 মের মধ্যে কর্মপরিকল্পনা জমার তাগিদ। গ্রিসে কর্মী পাঠাতে ভিসা জটিলতা, 2 বছরে 8,000 পাঠানোর কথা থাকলেও গেছেন মাত্র 114 জন। পাবনার রূপপুর থেকে বগুড়া উপকেন্দ্র পর্যন্ত প্রায় 90 কিলোমিটার দীর্ঘ 400 কেভি সিঙ্গল সার্কিট সঞ্চালন লাইন চালু হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড PGCB জানিয়েছে, আজ থেকে নবনির্মিত লাইনটি সার্বক্ষণিকভাবে চালু থাকবে। উচ্চ ভোল্টেজে বিদ্যুতায়িত হওয়া বা যে কোনো দুর্ঘটনা এড়াতে নতুন সঞ্চালন লাইন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে PGCB। সঞ্চালন লাইনের নিচে ও পাশে বাঁশঝাড় ও বড় গাছ না লাগানোর অনুরোধ জানানো হয়েছে। নাটোরের বড়াইগ্রাম, গুরুদাসপুর ও সিংড়া, বগুড়ার নন্দীগ্রাম ও কাহালু এবং পাবনার ঈশ্বরদী উপজেলা এই নির্দেশনার আওতায় থাকবে। লক্ষ্যমাত্রা অনুযায়ী বাংলাদেশের নেট রিজার্ভ কম বলে পর্যবেক্ষণ আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর। রিজার্ভ বাড়াতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চেয়েছে সংস্থাটি। আগামী 8 মের মধ্যে তা জমা দিতে হবে। ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের আগে বিভিন্ন শর্ত পর্যালোচনায় সোমবার কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন IMF প্রতিনিধিরা। সংস্থার শর্তানুযায়ী আগামী জুন মাস নাগাদ $20.10 বিলিয়ন রিজার্ভের লক্ষ্য। রিজার্ভ ধরে রাখায় ব্যর্থতার জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন নীতিতে ভুল ছিল বলেও পর্যবেক্ষণে তুলে ধরেন আন্তর্জাতিক সংস্থাটির প্রতিনিধিরা। এছাড়া খেলাপি ঋণে তথ্য প্রকাশে কোনো গরমিল রয়েছে কিনা সে তথ্য চেয়েছেন। একই সঙ্গে মামলায় আটকা পুনর্তফসিল ও অবলোপনকে ব্যাংকের খারাপ সম্পদ হিসেবে গ্রাহকদের কাছে তুলে ধরা হচ্ছে কিনা সে বিষয়েও জানতে চেয়েছে সংস্থাটি। প্রথমবারের মতো দেশের বেসরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্রে অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক ADB। পাবনায় 100 মেগাওয়াট গ্রিড সংযুক্ত সৌর ফটোভোলটাইক প্ল্যান্ট নির্মাণ এবং পরিচালনার জন্য এই ঋণ দিচ্ছে সংস্থাটি। এ লক্ষ্যে ADB এবং ডাইনামিক সান এনার্জির মধ্যে $121.55 মিলিয়ন অর্থায়ন প্যাকেজ সই হয়েছে। অর্থায়ন প্যাকেজটিতে ADBর $46.75 মিলিয়ন ঋণ, ILX ফান্ড থেকে 28.05 মিলিয়নের সিন্ডিকেটেড বি ঋণ এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি থেকে $46.75 মিলিয়ন ঋণ রয়েছে। এই সৌরবিদ্যুৎ কেন্দ্রটি বার্ষিক 193.5 গিগাওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করবে এবং বছরে 93,654 টন কার্বন ডাই অক্সাইড দূষণ রোধ করবে। প্রযুক্তির সক্ষমতা উন্নত দেশগুলোতে সীমিত না রেখে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। সৌদিতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ সভায় আলোচকরা এই তাগিদ দেন। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, অন্যদের কারণে অনেক দেশকে অর্থনৈতিক সংকটে পড়তে হয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। কিন্তু ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি উন্নয়নের পথে হুমকি হয়ে উঠতে পারে বলে শঙ্কা তার। সৌদি আরবের রিয়াদে বিশেষ সভার আয়োজন করেছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম, যেখানে 90 দেশের প্রায় 1000 প্রতিনিধি অংশ নিয়েছেন। বৈশ্বিক সহযোগিতা, প্রবৃদ্ধি ও জ্বালানি নিয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এতে বাংলাদেশের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিভিন্ন ক্ষেত্রে নিজ দেশের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। বলেন, করোনা মহামারীতেও বাংলাদেশের উন্নয়ন অব্যাহত ছিল। চ্যালেঞ্জ মোকাবেলা করেও প্রবৃদ্ধি অর্জন করেছে 5%। করোনার আগ পর্যন্ত সব ঠিকঠাক ছিল। শিক্ষা, স্বাস্থ্য সব খাতে অগ্রগতি হচ্ছিল। অনুমোদনের পরপরই আমরা করোনার টিকা জোগাড় করতে পেরেছি। করোনার আঘাতও সরকার ভালোভাবে সামলে নিয়েছে। সে সময় প্রবৃদ্ধি বেড়েছে 5%। তিনি আরও বলেন, সেই সংকট কাটিয়ে উঠতেই অর্থনীতিতে প্রভাব ফেলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যে কারণে পড়তে হয় অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে। এতে বাংলাদেশের কোনো দায় না থাকলেও ভুগতে হচ্ছে ঠিকই। ইউক্রেন রাশিয়া যুদ্ধ আমাদের ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে,
টাকার বিপরীতে ডলার শক্তিশালী হয়েছে। 12 বছর অর্থনীতি স্থিতিশীল থাকলেও হঠাৎ অবমূল্যায়নের মুখে পড়তে হয়েছে। যুদ্ধ আমাদের সমস্যায় ফেলেছে, কিন্তু এর দায় আমাদের নয়। আলোচনায় গুরুত্ব পায় শিল্প কারখানায় রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার। এক্ষেত্রে সালমান এফ রহমান আশঙ্কা করেন, অতিমাত্রায় প্রযুক্তির ব্যবহার মানুষের জন্য হুমকি হয়ে উঠতে পারে। তবে প্রযুক্তির সক্ষমতা ভাগাভাগি করলে সুফল পেতে পারে পুরো বিশ্ব। আগামী 5 বছরে এআই এমন জায়গায় পৌঁছে যাবে যা আমাদের চিন্তার বাইরে। ভবিষ্যতে মানুষের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। কর্মক্ষেত্রে মানুষকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। টেকসই উন্নয়নের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্রিসে কর্মী পাঠাতে দেখা দিয়েছে ভিসা জটিলতা। ফলে বছরে 4000 কর্মী পাঠানোর কথা থাকলেও 2 বছরে গেছে মাত্র 114 জন। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে গ্রিসের দূতাবাস না থাকায় এই সংকট তৈরি হয়েছে। এ নিয়ে দেশটির সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কর্মী পাঠাতে 2022 সালে গ্রিসের সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়। সে অনুযায়ী বছরে 4000 কর্মী নেওয়ার কথা। কৃষি শ্রমিক হিসেবে দেয়া হবে 5 বছরের ওয়ার্ক পারমিট। কিন্তু 2022 সালে গ্রিসে গেছেন মাত্র 12 জন, 2023 সালে 77 জন এবং এবছর 25 জন কর্মী। জনশক্তি ব্যবসায়ীরা বলছেন, গ্রিসে কর্মী পাঠানো নিয়ে সরকারের স্পষ্ট দিক নির্দেশনা নেই। এছাড়া ভিসা জটিলতাও রয়েছে। প্রতি বছর জব মার্কেটে 25 লক্ষ লোক ঢোকে, সেখান থেকে আমরা 4000 লোক গ্রিসের মতো দেশে পাঠাতে পারবো না, এটা আমার কাছে বোধগম্য নয়। আমাদের ইউরোপের পার্টিকুলার যে কয়েকটা দেশে আমাদের সাথে চুক্তি হয়েছে এবং আমাদের লোক যাচ্ছে, সেসব দেশের একটা কনসুলেট অফিস এখানে বা তাদের কোনো সার্ভিস সেন্টার এখানে খোলা যায় কিনা, না হলে পরে আমরা এই মার্কেটগুলো হারাবো। এ নিয়ে গ্রিসের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা জানিয়েছেন, 16 এপ্রিল এথেন্সে 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে। ঢাকায় গ্রিসের দূতাবাস চালু হলে সংকট কেটে যাবে। তাদের ভিসা ইস্যু বা ভিসা ব্যবস্থাপনায় তাদের সক্ষমতার অভাব। গ্রিক পররাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে ঢাকায় দূতাবাস স্থাপন তাদের অগ্রাধিকার তালিকাভুক্ত একটি প্রকল্প। তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, গ্রিসের মতো আরও অনেক দেশে মৌসুমী কর্মী পাঠানোর সুযোগ রয়েছে। সেদিকে সরকারকে নজর দিতে হবে। অভিবাসন খরচটাকে একেবারেই কমাতে হবে এবং আমরা যেটা দাবি করি যে এই অভিবাসন খরচটা যেটা হওয়া উচিত সেটা হচ্ছে 0 অথবা এটা এমপ্লয়ার পেইড মডেল। যে মালিক নিবে সেই মালিক এখানে আসলে তার অভিবাসন খরচটা বহন করা উচিত, যাতে করে শ্রমিক তার কোনো খরচ না হয়, সে যে কাজ করে ইনকাম করে আবার ফেরত আসতে পারে। গ্রিসের কৃষি, পর্যটন, নির্মাণ ও তৈরি পোশাক শিল্প খাতে বিদেশি কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।